টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। ঈদের আমেজে ঢিলেঢালা কার্যক্রম, রেল সড়ক ও নৌপথে ফিরছে মানুষ। নৌপথে আমরা সবসময়ই যাতায়াত করি, তো ঈদের সময় তো সাধারণ সময়ের চেয়ে একটু ভিড়, তাও ভালোই ছিল। জার্নি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক, আর্থিক খাত সংস্কার কার্যক্রমে সন্তোষ, জুনের ঋণের অর্থ ছাড়ের আশাবাদ। ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলসো উইল ট্রাই টু অ্যাগ্রি। আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আশা ডক্টর ইউনূসের এআই খাতে সহায়তার আহ্বান। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভারত চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। হজ মৌসুমের সামনে রেখে উমরা ব্যবসায়িক এবং পারিবারিক ভিসায় সৌদি আরবে নিষেধাজ্ঞা, বাংলাদেশ সহ 14 দেশ অন্তর্ভুক্ত। আগামী জুনের আগেই ডাকসু নির্বাচন দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। প্রশাসনকে বলতেছি যে আমাদেরকে ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং যে সংস্কার, যতটুকু সংস্কার প্রয়োজন একটা নির্বাচন সংগঠিত করার জন্য, সেই সংস্কারটুকু করেই যাতে ডাকসু নির্বাচন দিয়ে দেওয়া হয়। মাগুরার শিশু আসিয়ার ধর্ষণ মামলার বিচার কাজ শেষ হবে 1 মাসেই, দ্রুত নিষ্পত্তিতে নজর রাখছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, ব্যাংক, বিমা, সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এতে একদিকে শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরেছে তার চিরচেনা রূপে। তবে প্রথম দিনে ঈদের আমেজে ঢিলেঢালা চলছে কার্যক্রম। প্রথমবার দীর্ঘ ছুটি পাওয়া আর ভোগান্তিহীন ঈদযাত্রা এবার দ্বিগুণ করেছে আনন্দ। বিস্তারিত তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে। দীর্ঘ 9 দিনের ছুটি শেষ, খুলেছে অফিস আদালত। তাই প্রথম কার্যদিবসে সকাল থেকেই অফিসগামী মানুষের এই স্রোত। পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করে জীবিকার তাগিদে আবারও রাজধানীতে ফিরেছেন তারা। আলহামদুলিল্লাহ, সবার আনন্দ হয়ে গেছে, এখন অফিসে যাচ্ছি। কোম্পানির চাকরি তো নির্ধারিত দিনে আসতে হয়, পরিবারকে রেখে আসলে তো একটু খারাপ লাগে। দেশের সেবা করি তো আমরা, চাকরির জন্য তো আসতেই হয়। টানা ছুটি শেষে কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সচিবালয়। প্রথম কার্যদিবসে ছিল ঈদের আমেজ, কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় সহ ঢিলেঢালা কার্যক্রমে চাকুরিজীবীরা। গ্রামে যেতে পারছি, আত্মীয় অনেকদিন পরে যেতে পারছি, ভালো একটা সময় পাইছি, অনেক ভালোভাবে সময়টা কাটছে। সব মিলিয়ে আমাদের এবার যাত্রাটা অনেক সুন্দর স্মুথ ছিল। দিনের শুরুতেই নিজ দপ্তরে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে। ঈদের দিনটা আর তার পর দিনটা বাদে বাকি সব দিনই আসলে কাজ করতে হয়েছে। ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। খুলেছে সরকারি বেসরকারি ব্যাংক, সেখানেও দেখা গেছে প্রথম দিনের কর্মব্যস্ততা। প্রথমবার এমন দীর্ঘ ছুটি পাওয়ায় আনন্দের ছাপ তাদের চোখে মুখে। ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপনের কথা জানান তারা। ঈদ শেষে আমরা সবাই ইনশাল্লাহ আবার কর্মস্থলে ফিরে আসছি। আমরা সেবা দেওয়ার জন্যই আমরা আপনাদের কাছে আবার চলে আসছি। আজকে না হলো আগামীকাল থেকে পূর্ণদমে মানুষের কর্মচঞ্চল ফিরে আসবে। পুরনো চেহারায় ফিরেছে আদালত পাড়াও। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, যে যেভাবে পারছে ফিরছে গন্তব্যে। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। পথে ভোগান্তি না থাকলেও অনেক এলাকায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছে 22 জেলার মানুষ। ফেরার যাত্রায় এ মহাসড়কে কোনো যানজট না থাকলেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আগে আসলে গেলে 200 150 টাকা, হলো 500 400 টাকা ভাড়া, আর ডবল ভাড়া। যাব বাইপেল,
তে আমি ভাড়া মানে গাড়িতে অনেকগুলা জিগাইলাম, কোনো গাড়িতে যাইতে পারি নাই, কিন্তু 500 টাকা করে ভাড়া যাচ্ছে 600 টাকা করে। তে আমরা এটা তো অনুভব করি নাই, তে আমাদের থেকে এটা একটা ভোগান্তির মধ্যে রাখতেছে আমাদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সড়কে রয়েছে স্বস্তি, নেই কোনো যানজট। নোয়াখালী থেকে ফেরার যাত্রায় দেখা যায় বিড়ম্বনা, ফিরতি যাত্রায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেকপোস্ট। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। দেখুন, বরিশালে কিন্তু গত শুক্রবার থেকে আসলে ঢাকাগামী যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বেড়েছে এবং সড়ক পথে কিন্তু একটু যাত্রী চাপ বরাবরের তুলনায় বেশি, কারণ পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু সড়ক পথে যাত্রী চাপ বেড়েছে। তবে আমরা কিন্তু গতকাল এবং পরশু আমরা বেশ কিছু অভিযোগের কথা শুনেছি এবং প্রশাসনও কিন্তু এইসব বিষয়ে আসলে কঠোর ভূমিকায় আছে। আমরা কালকে কিন্তু দেখেছি যে র্যাবও কিন্তু আসলে অভিযান চালিয়েছে এই বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এই নতুল্লাবাদে, এবং সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগ উঠেছে অতিরিক্ত ভাড়ার। তবে সেই অভিযোগগুলো কিন্তু মানতে নারাজ যে এখানে যারা বাস সংশ্লিষ্ট আছে তারা বলছে যে সরকারি যে নির্ধারিত মূল্য সেই মূল্যেই কিন্তু তারা আসলে যাত্রী পরিবহন করছে। তবে গত 2 দিন আমরা কিন্তু যাত্রীদের যে চাপ দেখেছি আজ কিছুটা কম, কিন্তু তারপরেও কিন্তু যাত্রী চাপ আছে এবং যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম। যাত্রীরা যেটা বলেছে যে আসলে কিছু কিছু পরিবহনে নির্ধারিত ভাড়া থাকলেও কিন্তু তারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছে না, কারণ এখনো কিন্তু যাত্রীদের বেশ চাপ আছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এমনকি পরিবহনে যারা আছে তারাও বলছে যে তারা চেষ্টা করছে যাতে যাত্রীদের নির্বিঘ্নে তাদের কর্মস্থলে পৌঁছে দেওয়া যায়। তবে এবার যেটা হয়েছে যে পদ্মা সেতু চালুর পরে কিন্তু নৌপথে একটা আমরা দেখেছি যে যাত্রী সংকট, তবে এবার কিন্তু আর সেই যাত্রী সংকট দেখা যায়নি। আমরা কিন্তু দেখেছি যে নৌপথেও কিন্তু যথেষ্ট যাত্রী ছিল এবং যারাই আসলে নৌপথে ভ্রমণ করেছে তারা কিন্তু অধিকাংশই তাদের পরিবার নিয়ে ভ্রমণ করেছে এবং তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে আসলে যদিও মাত্র 3.5 থেকে 4 ঘন্টায় সড়ক পথে বরিশাল থেকে ঢাকা যাওয়া যায়, কিন্তু যেহেতু পরিবার তাদের সাথে আছে সেই কারণে তারা আসলে কিছুটা ঝামেলা এড়াতেই আসলে তারা নৌপথকে বেছে নিয়েছে এবং আসলে নৌপথে যাত্রী পেয়ে কিন্তু সংশ্লিষ্ট যারা আছে লঞ্চ মালিক সহ নৌপথে যারা আছে তারা কিন্তু সবাই খুশি এবং তারা বলছে যে তারা তাদের সেবার মান নৌপথ। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বাংলাদেশের আর্থিক খাতে সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট IMF, ফলে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের অর্থ পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। রোববার সকালে নিজ দপ্তরে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশটি উচ্চ শুল্ক আরোপ করলেও রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়বে না। জানাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য সরকারের সংস্কার অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকায় সংস্থাটির প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে রোববার সকালে সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারের পদক্ষেপে IMF সন্তুষ্ট। সরকার শর্ত পূরণের চেষ্টা করছে জানিয়ে আগামী জুনে ঋণের অর্থ পাওয়ার আশাবাদ জানান অর্থ উপদেষ্টা। এটা আশাবাদী, ওরা বলছে আমরা দেখব, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশনটা দেব। তিনি আরো বলেন, IMF জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল, তবে রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে আরো পদক্ষেপ নিতে হবে। চলতি মাসে সংস্থাটির সদর দপ্তরে যাওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন,
কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না। ইউএস এর সাথে আমাদের তেমন কিছু হবে না। আমরা খুব বেশি পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। জানান, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটি থেকে আমদানি করা পণ্যের বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া পোশাক রপ্তানিতে একক বাজারের উপর নির্ভরশীলতা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বেইজিং এর সফরে দেশটির গণমাধ্যমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে নোবেলজয়ী ইউনূস বলেন, অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিআরআই। এছাড়া বাংলাদেশের এআই সংশ্লিষ্ট খাত উন্নয়নে চীনকে সহায়তার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত নীরব দাসের রিপোর্টে। উন্নত যোগাযোগ ব্যবস্থা দেশের অর্থনীতিকে নতুন মাত্রায় নিয়ে যাবে, পরিবর্তন নিয়ে আসবে দেশের বাণিজ্যিক খাতে। এতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। সম্প্রতি চীন সফরে সেই কথাই পুনরাবৃত্ত করলেন তিনি। সফরে বেইজিং এর চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিআরআই শুধুমাত্র একটি দেশ নয়, বরং প্রতিবেশী দেশগুলোর জন্য সুফল বয়ে আনবে। জীবনযাপনের মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এতে যে কোনো পণ্য দ্রুত সরবরাহের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা একান্ত কাম্য। টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত বাড়বে। বেল্ট অ্যান্ড রোডের জন্য শুধু একটি দেশ নয়, প্রতিবেশীরাও উপকৃত হবে। দেশীয় বাণিজ্য আন্তর্জাতিকভাবে বিস্তৃতি পাবে, এর মধ্য দিয়ে নতুন কর্মসংস্থানও গড়ে উঠবে। আমি বিআরআই এর ধারণাটিকে সাধুবাদ জানাই। বেইজিং এর চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এআই খাতের উন্নয়নে চীনের সহায়তার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে অগ্রগতির অভিজ্ঞতা থেকে শিখতে চায় বাংলাদেশ। বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। বাংলাদেশ শিখতে চায় কিভাবে এই জগতে প্রবেশ করা যায়। এআই ভবিষ্যতের নয়, বরং প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়াবে। তাই যদি চীনা কোম্পানিগুলো আসে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে, তাহলে বাংলাদেশ তা দ্রুত শিখতে পারবে। এটি কিভাবে পরিচালনা করতে হয়, ডিজাইন করতে হয় এবং উন্নত করতে হয় তা শিখবে বাংলাদেশ। এতে চীনও লাভবান হবে, বাংলাদেশও। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশই উপকৃত হবে এবং ভবিষ্যতে আরো সম্ভাবনার পথ প্রশস্ত হবে বলেও মত নোবেল বিজয়ী ইউনূসের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি চাইলে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলে অভিমত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। বলেন, ভারত চীন দুই পরাশক্তির সঙ্গেই রাখতে হবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদের মতে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সামনে রেখে গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক জায়গায় থাকতে হবে। সাইফুল রিপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেল এক দশকের বেশি সময় ধরে পতিত আওয়ামী লীগ সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতেই অবস্থান নিয়েছেন পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সময়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে দেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে এরই মধ্যে চীন সফর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠকে আলোচনা করেছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার কারণে পৃথিবীর অন্যতম 3 পরাশক্তি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বোঝাপড়ায় সিদ্ধান্ত নিতে হবে বিচক্ষণতার সাথে। আমাদের একদম বর্ডারেই যে মিয়ানমারের রাজ্যটা, সেই রাজ্য নিয়ে আমেরিকার অনেক ইন্টারেস্ট আছে। এই রাজ্য নিয়ে
ভারতেরও ইন্টারেস্ট আছে, এই রাজ্য নিয়ে চায়নারও ইন্টারেস্ট আছে। আর কিন্তু ফ্রন্ট লাইনে কিন্তু আমরা, ওরা কেউই নেই। চায়নাকে আমরা নেবার বলতে পারি, আর ইন্ডিয়াকে তো নেবার বলতেই হবে, বিকজ ইন্ডিয়া একদম আমাদের বর্ডারের দেশ। মনে করি আমাদের দুই পরাশক্তির মধ্যখান দিয়ে আমাদেরকে একটু ব্যালেন্স করে থাকা ভালো। পার্শ্ববর্তী দেশে অস্থিরতা রেখে প্রতিবেশী কোনো দেশই স্বস্তিতে থাকতে পারবে না বলেও মনে করেন তিনি। একটা দেশ যখন রাজনৈতিক স্থিতিশীলতা চায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি চায়, তখন তার সাথে তার নেইবারদের সবসময় একটা ভালো সম্পর্ক রাখা ভালো। পার্শ্ববর্তী লোকদের আপনি বিরক্ত করে মারামারি করে নিজের ওই টেনশন পেয়ে থাকতে পারবেন না। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে বলে যে জিকির তুলতেছে কেউ, এটা কিন্তু ঠিক নয়। এটাই চর্চা, বহুদল বহুমত বহু রকমের অভিমত আসবে, কিন্তু জাতীয় ঐক্যের বিষয়ে এক জায়গায় থাকবে, গণতন্ত্রের বিষয়ে সবাই এক থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য সংহত করার জন্য এক জায়গায় থাকবে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানান দলটির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই জনগণের সাথে, দেশের সাথে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবারে হজ মৌসুম সামনে রেখে বাংলাদেশ সহ 14 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই স্থগিতাদেশে ওমরা, ব্যবসায়িক এবং পারিবারিক সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত। শনিবার পাকিস্তান অবজারভার জানায়, হজ যাত্রীদের প্রবেশ নিশ্চিতের পাশাপাশি ধর্মীয় নিয়ম পালনে সৌদি আরবে এই পদক্ষেপ নিয়েছে। তবে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয়, জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। যাদের ওমরা ভিসা আছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে পাকিস্তান, মিশর, ভারত, ইন্দোনেশিয়া সহ 14 দেশ। দেখছেন সংবাদ দুপুর। মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাব গ্রুপের 3য় সভায় কথা বলেন তিনি। জানান, মানব পাচার সংক্রান্ত অপরাধে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা জোরদার করা হয়েছে। Human trafficking is a blatant violation of human rights, a sensational crime that undermines the very fabric of our society. আগামী জুনের আগে ডাকসু নির্বাচন না দিলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকালে দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার দ্বারা পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দ্রুত নির্বাচন কমিশন ও একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুর অন্তর্ভুক্তির ব্যাপারে আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের ধীরগতি অসহিষ্ণুতার বার্তা দিচ্ছে। ডাকসু নির্বাচন না দিয়ে রাজনৈতিক পাটাতন শক্ত করতে রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। প্রশাসনকে বলতেছি যে আমাদেরকে ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং যে যতটুকু সংস্কার প্রয়োজন একটা নির্বাচন সংগঠিত করার জন্য সেই সংস্কারটুকু করে যাতে ডাকসু নির্বাচন দিয়ে দেওয়া হয়। ডাকসুটা যেন অতি দ্রুতই হয়ে যায় এবং সংস্কারের মূলা ঝুলিয়ে যেন কালক্ষেপণ না করা হয়। ডাকসু নিয়ে যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রমে বিভিন্ন ধরনের ধীর গতি গড়িমসি আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয় যাতে ডাকসু নির্বাচন আরো পিছিয়ে দেয়। পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে ভুক্তভোগী ও তাদের পরিবার। রোববার সকাল 10:30টার দিকে বিজিবি সদর দপ্তরের 4 নম্বর গেটের সামনে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নেয়। তারা জানান, চাকরি ফিরে পেতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এদিকে কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কাজ করছেন।
এছাড়া সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও কাজ করছেন। আমাদের একটি মাত্র ন্যায্য দাবি, সেটি হচ্ছে বিশেষ আদালতের মাধ্যমে এবং সামারি কোর্টের মাধ্যমে যারা চাকরিচ্যুত হয়েছেন সেই তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের জন্য আমরা এখানে এসেছি। আমরা যত সময় পর্যন্ত আমাদের এই ঊর্ধ্বতন মহলের কোনো ব্যক্তি আমাদের সম্মুখে না আসবে, এখন থেকে আমরা পরবর্তী আজ হোক কাল হোক পরশু হোক আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আন্দোলনের বিষয়ে কি বলছেন ভুক্তভোগীরা? জি ডানা, আমরা সকাল থেকে আছি রাজধানীর জিগাতলা। আমরা যদি অবস্থানটা একটু দেখাতে চাই, যে জিগাতলা একদম পিলখানার যে হেডকোয়ার্টার, সেটার থেকে প্রায় 1 থেকে 150 মিটার দূরত্বে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর যে সব সদস্যরা। তারা 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল, পিলখানা হত্যাকাণ্ডের সময় যে বিভিন্ন মামলা হয়েছিল, বিগত সরকার যে মামলাগুলো দিয়েছিল, এই মামলাগুলোতে তারা বিভিন্ন মেয়াদে কিন্তু শাস্তিপ্রাপ্ত হয়ে অনেকেই জেল খেটেছেন এবং অনেকেই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এবং এইসব এখানে যারা অবস্থান নিচ্ছেন তারা মূলত সে মামলাগুলোতে তাদের যে চাকরি, সেই চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে যে বিজিবি গঠন করা হয়েছে, বর্তমানে বিজিবি সদর দপ্তরের সামনে তারা অবস্থান নিয়েছেন মূলত এই চাকরি থেকে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয়, তাদের আগের যে চাকরি সেটিতে পুনর্বহাল এবং যে তাদের ক্ষতি, সেই ক্ষতিপূরণ দিয়ে সেই এক দফা দাবিতে তারা আন্দোলন করছেন সকাল থেকে। আমরা যদি এখন একজন সাবেক বিডিআর সদস্যের সাথে কথা বলতে চাই, যে আপনাদের মূলত দাবিগুলো কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দাবি হলো 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানা এক নারকীয় হত্যাযজ্ঞ গঠিত হয় এবং এই হত্যাকাণ্ড কে বা কারা করেছে এটা নিয়ে বর্তমান সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে। অর্থাৎ সরকার মনে করেছে যে ইতিপূর্বে যে তদন্ত হয়েছে এটা সঠিক হয় নাই, পুনরায় তদন্ত সে এই জন্য করার জন্য নির্দেশ দিয়েছে, কমিশন গঠন করেছে এবং কমিশন কাজ করতেছে কারা হত্যাকাণ্ড ঘটাইছে। কিন্তু আমাদের দাবি হলো এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পিলখানা সহ সারা বাংলাদেশে প্রায় 46টা স্থাপনায় আপনার বিডিআর বিদ্রোহ বিশেষ আদালত গঠন করে বিডিআর বিদ্রোহের অভিযোগ এনে আমার মতো এরকম 9000 বিডিআরকে বিভিন্ন জেল, জরিমানা এবং শাস্তি প্রদান করে। এখন আমার কথা হলো, যেহেতু বর্তমান তদন্ত কমিশন ইতিমধ্যে বলেছে মৌখিকভাবে, লিখিত না, যে এখানে বিডিআর বিদ্রোহ হয় নাই এবং যাহারা এখানে ওই দিন নিহত হয়েছে বিডিআরে অ্যাটাস্টেড সেনা অফিসার, অর্থাৎ বিডিআরে কিন্তু আমরা অনেকে বুঝি না বিষয়টা, বিডিআর আনসার, তারপর আপনার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ধন্যবাদ আপনাকে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যত ষড়যন্ত্রই হোক, জুলাই আগস্ট গণহত্যার বিচার কেউ ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার 4 মামলার শুনানি শেষে এই কথা বলেন তিনি। জানান, গুমের মামলা তদন্ত করতে গিয়ে চিফ প্রসিকিউটর ও তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। অবিলম্বে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়বে বলেও জানান তিনি। এর আগে সকালে হত্যা মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে চানখারপুল গণহত্যায় নাসিরুল ইসলামকে 10 এপ্রিল জিজ্ঞাসাবাদের নির্দেশ ও যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে 15 জুন ধার্য করেছে ট্রাইব্যুনাল। জেরা করার জন্য ছিল, সেই পক্ষে ডিফেন্সের পক্ষে 4টা মামলার মধ্যে প্রথম দুটোতে আমরা, একটা হচ্ছে যাত্রাবাড়ির কেসের মধ্যে আমরা 3 মাসের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম যে তদন্ত শেষ করতে আমাদের সময় লাগবে। এখন পর্যন্ত তদন্ত সংস্থার কাছে কয়েক শত ভিডিও ফুটেজ, 150-র অধিক মানুষকে সরাসরি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই তদন্ত শেষ করতে আমাদের আরো সময় দরকার। কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে 3 জন নিহত হয়েছে। রোববার সকাল 10টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত 3 জনই সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। তারা হলেন স্থানীয় মসজিদের খতিব ও ওয়ার্ড জামায়াতের আমির নাজির হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন, প্রতিপক্ষ মোহাম্মদ হুসাইনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। স্থানীয়রা জানায়, দেয়ালের সীমানা দিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলে আসছিল। তার জেরেই সংঘর্ষে জড়ায় তারা। মাগুরার শিশু আসিয়ার মামলার বিচার কাজ আগামী 1 মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ ব্যাপারে কাজ করছেন আইন মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, সরকার অত্যন্ত আন্তরিক এই মামলার বিচার নিয়ে। দ্রুত বিচার নিশ্চিতে সার্বক্ষণিক নজর রাখছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিচার বিভাগ বলতে পারবে, কিন্তু আমরা নজর রাখছি, আমরা চাপ রাখছি, এই বিচার হতেই হবে। নারী নির্যাতন, শিশু নির্যাতনের বিরুদ্ধে আমি খুব কঠোর একটা অবস্থান নিয়েছি এবং খুব গোছানো একটা পরিকল্পনা নিয়েছি, যেটা খুব শিগগিরই তোমরা দেখতেও পাবে। তো আমার টার্গেট হচ্ছে আগামী বছরের মধ্যে সারা দেশে আমাদের একটা সিস্টেম তৈরি করে ফেলা, যার মধ্যে দিয়ে আমরা প্রতিটি নির্যাতনের কেস আমরা স্পষ্ট করতে পারবো এবং সেটাকে নিয়ে আমরা দমন করতে পারবো। প্রতারণার মামলায় ইভালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই আদেশ দেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অন্যদায় আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রধান উপদেষ্টার প্রস্তাব অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এগিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। রোববার দুপুরে রংপুর সার্কিট হাউসে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের আয়োজনে প্রধান উপদেষ্টার চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জানান, চীনের সঙ্গে এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব। 5টি জেলা সহ বৃহত্তর 8টি জেলার পরিবেশ, কৃষি, অর্থনীতি, মৎস্য সম্পদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্প হতে হবে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। আমি প্রথম আশাবাদ রাখতে চাই যে আমরা চায়নার সাথে আমাদের এই প্রকল্পটা এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব, কিন্তু আমার প্রথম যে অংশটা বলেছি সেই প্রকল্পটা হতে হবে এই 5টি জেলা বা বৃহত্তর 8টি জেলার পরিবেশ, কৃষি, ইকোলজি, মৎস্য সম্পদ। তিস্তা প্রজেক্ট যখন হবে আমাদের মানব সম্পদকেও কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে কৃষির সাথে। দেখছেন সংবাদ দুপুর। ব্রিফ করছেন দুদক চেয়ারম্যান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা বিবেচনায় নিচ্ছি, আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আপনারা যেভাবে দুদককে কভার করে যাচ্ছেন, এটা যদি অব্যাহত থাকে, আমার ধারণা মানে বাংলাদেশে যে এরা অনেকেই আমার পরিচিত, বাংলাদেশে সম্ভবত আর কোনো প্রতিষ্ঠান এতটা গুরুত্ব পাচ্ছে না। এটা আমি আবার এবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। অনেক ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন আছে আপনার মানে কথা প্রসঙ্গে আর কি, যে টিউলিপ সিদ্দিকের বিষয়টা এসেছে। যেমন রাজুকের প্লট দুর্নীতির মামলায় যেখানে টিউলিপ সিদ্দিকি ওখানে প্লট গ্রহণ করেনি, কিন্তু তিনিও আসামি হয়েছিলেন। তো এই বিষয়ে কোনো পক্ষ থেকে আপনাদের অংশীজন যারা আছে, বা বিভিন্ন মানে সমালোচক যারা আছে দুদকে, তারা এই জায়গায় সমালোচনা করছে যে যেহেতু তিনি ভোগ করেননি, সেক্ষেত্রে উনি আসলে কিভাবে আসামি হতে পারেন। আমি আবার বলি, আমার বিরুদ্ধে যদি একটি অভিযোগ আছে, আমার প্রথম কাজ হবে অস্বীকার করা, না আমি অভিযুক্ত নই। আমার যারা আইনজীবী তারাও বলবেন যে এখানে অভিযোগের তার কোনো সম্পৃক্ততা নেই। এটি হচ্ছে এক পক্ষের ভাষ্য। কিন্তু আরেক পক্ষ, আমি যদি অভিযোগ করে থাকি, আমার দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা যে তিনি অভিযুক্ত। আমরা সম্পূর্ণভাবে ডকুমেন্ট আমাদের হাতে নিয়ে আমরা কাজটা করেছি। আপনি যে প্রসঙ্গটা বললেন, এটা যদি আমরা বিবেচনা করি, তাতে আরো একটা মামলা হতে পারে। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় আরেকটা মামলা আছে, যে মামলাটা আমরা এখনো করিনি। ধন্যবাদ। ব্রিফ করছিলেন দুদক চেয়ারম্যান। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। স্পেনের মাদ্রিদে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। উচ্চমূল্য নিয়ন্ত্রণ এবং মানসম্মত আবাসনের দাবিতে রাস্তায় অবস্থান নেয় নানা বয়সের হাজারো মানুষ। এ সময় বাড়ির মালিকদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয় তারা। তাসনিম ফাতেমা রিপোর্ট।
নিজ বাসস্থানের একগুচ্ছ চাবি হাতে প্রতিবাদে নেমেছে স্পেনের সাধারণ মানুষ। দেশের রাজধানী মাদ্রিদে সাশ্রয়ী ও মানসম্মত আবাসনের দাবি জানিয়ে বিক্ষোভে নামে হাজারো ভুক্তভোগী। শনিবার ব্যানার ও প্লাকার্ড হাতে বিক্ষোভে যোগ দেয় তরুণ থেকে প্রবীণ প্রজন্মের মানুষ। ড্রাম বাজিয়ে স্লোগান দিতে থাকা সকলের দাবি একই, স্পেনের বাড়ি ভাড়া বৃদ্ধি ঠেকানো। এছাড়াও বাসস্থানের মান উন্নয়নেরও দাবি করেন তারা। এই সময় বাড়ির মালিকদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেওয়া হয়। আমি এসেছি কারণ আমাদের কথাও শুনতে হবে। বাড়ির মালিকরা আবাসন তৈরির নামে যা করছে তার বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। স্পেনের সেন্ট্রাল ব্যাংক বলছে প্রায় 40% পরিবার তাদের আয়ের 40% বাসস্থানের জন্য খরচ করে থাকে। গেল এক দশকে বেতন বেড়েছে 20%, অন্যদিকে বাড়ি ভাড়া বেড়েছে দ্বিগুণ। প্রপার্টি পোর্টাল আইডিয়ালিস্টের মতে শুধু গেল বছরই প্রায় 11% বেড়েছে বাড়ি ভাড়া, যা উদ্বেগ সৃষ্টি করেছে সাধারণ মানুষের মাঝে। পর্যটন খাত সমৃদ্ধির লক্ষ্যে স্পেন পর্যটকদের জন্য আবাসনে দিয়েছে নানা সুবিধা। বাড়ির মালিকরাও ঝুঁকেছে স্বল্প মেয়াদে বাড়ি ভাড়া দিয়ে বেশি অর্থ উপার্জনের দিকে, যা সাধারণ মানুষের খরচ বাড়িয়ে দিয়েছে। আমরা মানসম্পন্ন জীবনযাপন করতে পারি যদি পর্যটন ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের লোভের অবসান হয়। মাদ্রিদের বিক্ষোভে সমর্থন জানিয়ে রাস্তায় নামে বার্সেলোনা ও মায়োরকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবে ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে অন্তত 2 লাখ সরকারি কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার 50টি অঙ্গরাজ্যে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় গণতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য মার্কিন প্রেসিডেন্টের অভিশংসনের ডাক দেন তারা। অন্যদিকে ট্রাম্পের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ। বিস্তারিত নীরব দাসের রিপোর্টে। নিউ ইয়র্কে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ব্যানার প্লাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারের পতন হোক, এমন নানা স্লোগান দেন তারা। ওয়াশিংটনে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। কানেকটিকাট অ্যাভিনিউ ন্যাশনাল মল এলাকায় মিছিল করেন তারা। তাদের অনেকের হাতে ছিল যুক্তরাষ্ট্রের কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন এমন সব প্লাকার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে হ্যান্ড অফ নামে প্রতিবাদ সমাবেশে ঢল নামে মার্কিনীদের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে লাখ লাখ কর্মী ছাঁটাই এবং নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিক্ষোভে নামে মানুষ। এতে 50টি অঙ্গরাজ্যে প্রায় 2.5 লাখ বিক্ষোভকারী অংশ নেন বলে জানা গেছে। ট্রাম্প পতাকা ভালোবেসে আলিঙ্গন করেনি, বড় ধরনের প্রতারক তিনি। তার মন্ত্রিসভায় যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই জোকার। তারা সেনাদেরও চাকরিচ্যুতের পায়তারা করেছে। তাদের আচরণে কোনো যৌক্তিকতা নেই। তারা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে, ন্যাটোকে দুর্বল করতে গিয়ে আমাদেরকেও ডুবিয়ে ফেলবে। ডেলাওয়ার, নর্থ ক্যারোলাইনা, মিনেসোটা, মিশিগান ও নিউ ইয়র্কেও ট্রাম্প বিরোধী জমায়েত করেন বিক্ষোভকারীরা। ট্রাম্পকে ক্ষমতা ছাড়ার পাশাপাশি মাস্ককে মঙ্গল গ্রহে পাঠিয়ে তার নেতৃত্বাধীন ডিওজিইকে বাতিলের দাবি জানান তারা। এছাড়া অবৈধ অভিবাসন, বিদেশি সহায়তা, ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত আদেশগুলোর বিরুদ্ধে প্রথমবারের মতো প্রতিবাদ জানিয়েছে বিরোধী শিবির ডেমোক্রেট। ট্রাম্পের নীতি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। অসাংবিধানিক কার্যকলাপ সবার উপরে চাপিয়ে দিচ্ছেন তিনি। তার ইন্ধনে ইলন মাস্কও বেপরোয়া হয়ে উঠেছে। আমি তাকে বলতে চাই, সাধারণের স্বাধীনতা নিয়ে খেলা যাবে না, ব্যক্তিগত ডাটা চুরি করা যাবে না। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে ট্রাম্পকে অভিশংসনের ডাকও দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।